একটা বড় নির্বাচন হলো, সেই নির্বাচনে একটা দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, আর একটা দল পরাজিত হলো। কিন্তু ওই চাঁদাবাজির যে ঘটনাগুলো আলোচনা হয়েছে বিগত ১.৫ বছরের সব থেকে বেশি, এবং বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে এত বেশি চাঁদাবাজির আলোচনা বোধহয় এর আগে কখনো হয়নি। সেই চাঁদাবাজির ঘটনাগুলো এখনো অব্যাহত রয়েছে। আবারও চাঁদাবাজির একটি ঘটনা, আবারও সেই চাঁদাবাজিতে এনসিপির নাম জড়িত হওয়া। এনসিপি দল হিসেবে বোধহয় অনেক বেশি দুর্নাম কুড়িয়ে ফেলছে তাদের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের আচরণের প্রেক্ষিতে। এবারের ঘটনা বগুড়ায়, চাঁদাবাজির ঘটনায় এনসিপির একজন বগুড়ার জ্যেষ্ঠ নেতা, যুগ্ম আহ্বায়ক, তিনি গ্রেপ্তার হয়েছেন এবং সেই চাঁদার পরিমাণ ২ লাখ টাকা। চলুন একটু জেনে দেখি, বগুড়ায় গিয়ে একটু বোঝার চেষ্টা করি যে এখানে এনসিপির নেতা কিভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত হলেন এবং কেন বারবার চাঁদাবাজি এবং এনসিপি এই নাম দুইটা একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে। থাকবেন দর্শক। বলছিলাম বগুড়াই চাঁদাবাজির ঘটনার কথা, এবং সেখানে আবারও এনসিপির নাম এসেছে। এর থেকে তাদেরকে বেরোতে হবে। এর থেকে তারা যদি না বেরোতে পারে, তাহলে ২৪-এর অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে, সেই আকাঙ্ক্ষা বারবার হোঁচট খাবে এবং এনসিপির জনপ্রিয়তা তুলনামূলকভাবে আরও অনেক কমে যাবে। এবং কমার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে তাদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে টানাপোড়েন শুরু হবে, যেটা বাংলাদেশের একটা প্রজন্ম অবশ্যই চায় না। তারা চায় এনসিপি সুপথে থাকুক, সুপথে থেকে মানুষের ভালোবাসা অর্জন করে সামনে এগিয়ে যাক। কিন্তু আদতে হচ্ছে কি সেটা? কি বলছে সময় টেলিভিশন বগুড়ার ঘটনা নিয়ে? খেনিন। বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার। সেখানে বলা হচ্ছে, চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপির বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব, আমি যুগ্ম আহ্বায়ক বলেছিলাম, গুরুত্বপূর্ণ নেতা, অর্থাৎ ৪ জন বড় নেতার একজন। গত রাতে শহরের জলেশ্বরী তলা কালীবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা পুলিশ। আজকে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাহফুজ আলম জানিয়েছেন, মারপিট ও চাঁদাবাজির অভিযোগে আদালত থেকে মিজানুর রহমান সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, অ্যাপোলো পাওয়ার লিঙ্ক নামের একটি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক লিফট সরবরাহ ও সার্ভিসিং এর কাজ করতেন মিজানুর রহমান সাগর। প্রতিষ্ঠানের ম্যানেজার রুবেল প্রামাণিকের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী ২০২৪ সালের ৩০ আগস্ট, মানে ৫ আগস্টের ঘটনার পরেই তিনি ওই বাহাদুরি করতে গিয়েছিলেন। ৩০ আগস্ট রাত ১০টার দিকে মিজানুর রহমান সাগর এবং তার ১০-১২ জন সহযোগী রুবেলকে সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় তুলে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। রুবেলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাকে উদ্ধার করা হয়। পরে রুবেলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে পরের মাসে ২২ সেপ্টেম্বর তিনি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এসআই আবু জাফর তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর আদালত থেকে মিজানুর রহমান সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। এই যে আগস্টের ৫ তারিখে সরকার পতনের পরে, তারপর থেকেই যে চাঁদাবাজির মহোৎসব শুরু করেছে, তারাই পরবর্তীতে আবার এনসিপির নেতা হয়ে গেছে। এই ধারাবাহিকতা আমরা দেখেছি এখন পর্যন্ত, যখন এনসিপির বয়স এখনো ১ বছর হয়নি। সেই ১ বছর না হতেই তাদের বিরুদ্ধে যত অভিযোগ দেখা গেছে, তাতে ওই ৭৪ বছরের পুরনো দল কিংবা প্রায় ৫০ বছর হতে যাওয়া দল বিএনপি, তাদের বিরুদ্ধেও ওই তাদের জন্ম থেকে এই পর্যন্ত এত বিপুল পরিমাণ অভিযোগ কখনো গণমাধ্যমে এসেছে কিনা, সেই ব্যাপারে বোধহয় একটা গবেষণা করা উচিত। যদিও এনসিপি বারবার বিগত ১.৫ বছরে বিএনপির বিরুদ্ধে নানা চাঁদাবাজির অভিযোগ করে এসেছে এবং নির্বাচনে চাঁদাবাজি নিয়ে তারা একটা ব্যাপক ক্যাম্পেইনই করেছে, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। কিন্তু
বিএনপির বিরুদ্ধে যত অভিযোগ এসেছে তার তুলনায় এনসিপির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তাতে করে একটা নতুন দলের বিরুদ্ধে এত অভিযোগ আসা, এত ঘটনা ঘটা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে দলীয় কোনো সিদ্ধান্ত না নেওয়া, এই ঘটনাগুলো একটা ইঙ্গিত দেয়। অপরদিকে বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসায় গত 1.5 বছরে 4,500-এর বেশি নেতাকর্মীদের তাদের দল থেকে বহিষ্কার করার ঘটনা। দুইটা ঘটনা দুই রকম ইঙ্গিত দেয়। একটা ঘটনা ইঙ্গিত দেয় যে বিএনপিতে ঘটনা ঘটছে, কিন্তু বিএনপির হাইকমান্ড সেগুলোকে ডিজোন করছে, তাদেরকে বহিষ্কার করছে। কিন্তু এনসিপি দুই একটা ক্ষেত্রে বহিষ্কারের নাটক, মানে শুধু চাঁদাবাজি না, বিভিন্ন বড় বড় অভিযোগে, নারী নির্যাতনের অভিযোগ পর্যন্ত, লোক দেখানো 1 মাসের শোকজ করে রেখে তারপরে আবার দলে ফিরিয়ে নিয়ে এসে তাকে এমপি ক্যান্ডিডেট করে দেওয়ার ঘটনাও তো আমরা এনসিপিতে দেখেছি। সুতরাং এই ঘটনা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আগামীর বাংলাদেশে সত্যিই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাদের ভাষায়, সেটা যদি তারা গড়ে তুলতে চায়, তাহলে এর থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এই সকল ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ওই লোক দেখানো শোকজ কিংবা লোক দেখানো দল থেকে একটু দূরে রেখে তারপরে আবার দলে ফিরিয়ে নিয়ে আসার এই নাটক আমাদের মনে হয় বন্ধ করা উচিত। তাতে করে তাদের ভাবমূর্তি আরো বাড়তে সহায়ক ভূমিকা পালন করবে। ফুটপাতের ব্যবসা বাণিজ্যের তো কোনো বৈধতা নেই, যেহেতু বৈধতা নেই এখানে চাঁদাবাজি চলবে। এটা ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক এমন একটা সিস্টেম করা হয় যে আপনি কোনো না কোনো কর্তৃপক্ষকে চাঁদা দেবেন। চাঁদাবাজি এইটা এখন রাজনীতিতে অন্যতম একটা বিষয় এবং এটাকে কেন্দ্র করে গত নির্বাচন বেশ আলোড়িত হয়েছে, আবর্তিত হয়েছে। প্রধানত এখন যারা বিরোধী রাজনীতি করেন, জামাত, এনসিপি, অন্যরা এই চাঁদাবাজি বিষয়টাকে বা এই শব্দটাকে বিএনপির বিরুদ্ধে বারবার ব্যবহার করার চেষ্টা করছে, যে বিএনপি চাঁদাবাজি করে। বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি তো মোটামুটি সবুজবাগ এই অঞ্চলে মির্জা আব্বাসের বিরুদ্ধে এটা সাংঘাতিক রকম ভাবে ব্যবহার করছে, যদিও নির্বাচন আচরণ বিধি মধ্যে এই ধরনের প্রচার চলে না, কিন্তু চলেছে ব্যাপকভাবে। আজকে একটা খবর দেখলাম যে তোর ব্যবসা বাণিজ্য ভালো চলছে, 50 লাখ টাকা চাঁদা দিতে হবে। তো এটা কে বলছে? এই হুমকি দিচ্ছে প্রধান আসামি আহমেদ কবির। আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দিছে। এভাবে এটা হলো চট্টগ্রাম নগরে এক ব্যক্তিকে হুমকি দেওয়া হয়েছে। হুমকির পর এলোপাতাড়ি মারধরও করা হয়েছে। আসলে চাঁদাবাজির এই যে বিষয়টা, এটা শুধু রাজনৈতিক ব্যানারে হয় তা কিন্তু না, সাংবাদিক ব্যানারে হয়, পুলিশের ব্যানারে হয়, আরো নানা প্রভাবশালীদের ব্যানারে হয়। কিন্তু বারবার এটা বিএনপিকে লক্ষ্য করে বা রাজনীতিকে লক্ষ্য করে, আগে এটা সবচেয়ে বেশি হয়েছে ক্ষমতাসীন অর্থাৎ শেখ হাসিনার সময়, তাদেরকে লক্ষ্য করে এটা হয়েছে। এবং এটা মোটামুটি চাঁদাবাজি, তারপরে মাস্তানি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলো একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল আওয়ামী লীগ। এখন এই আওয়ামী লীগের জায়গায় বিএনপিকে প্রতিস্থাপনের জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছে। তো এই কারণে সরকার প্রথম দিন থেকেই এটার ব্যাপারে সোচ্চার, যে কোথাও অভিযোগ হওয়ার সাথে সাথে তারা এটার ব্যাপারে ব্যবস্থা নেবে। কোনো মন্ত্রী, কোনো এমপি হটলাইন চালু করেছে। তারা বলেছে যে কোথাও চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি, টেন্ডারবাজি এগুলি খবর পাওয়ার সাথে সাথে যাতে হটলাইনে কেউ জানায়, ফোন করে জানায় এবং অ্যাকশন নেবে। এখন বিএনপি সরকার মাত্র 2-3 দিন হলো ক্ষমতা নিয়েছে, এখন নানাভাবে এটা ভোল পাল্টাতে থাকবে। মানে গত 15 মাসে যারা চাঁদাবাজি করছে তারা তো হয়তো থাকবেই, তার সাথে যুক্ত হবে আবার হয়তো 15 মাসে যারা মোটামুটি ঘাঁটি গেড়ে বসছে তাদের বদলে আবার আরেক গ্রুপ আসবে। এটা আমি বলবো যে চাঁদাবাজিটা এটা রাজনৈতিক শুধু সমস্যা না, এটা একটা সামাজিক সমস্যাও। কারণ বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সমস্ত ক্ষেত্রে দেখবেন যে বৈধভাবে ব্যবসা বাণিজ্য যেখানে হয় না সেখানে চাঁদাবাজি হবে। প্রতিটা দোকান, প্রতিটা ব্যবসা বাণিজ্যের প্রত্যেক ক্ষেত্রে ফাঁক আছে, আর ফাঁক আছে বলি সেখানে ঘুষ, চাঁদাবাজি এই বিষয়গুলো সামনে প্রবেশ করে। সুতরাং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি যত বেশি স্বচ্ছতা আসবে
তত বেশি চাঁদাবাজি দূর হবে। কিন্তু ব্যবসা বাণিজ্যগুলো, যেমন ধরেন ফুটপাতের ব্যবসা বাণিজ্যের তো কোনো বৈধতা নেই। যেহেতু বৈধতা নেই, এখানে চাঁদাবাজি চলবেই। এছাড়াও অন্যান্য দোকানপাটের ক্ষেত্রেও দেখবেন যে এখানে মানে দোকানপাট করার বা ব্যবসা করার কোনো বৈধতা নেই। এটা ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক এমন একটা সিস্টেম করা হয় যে আপনি কোনো না কোনো কর্তৃপক্ষকে আপনি চাঁদা দেবেন। এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। সেগুলো আবার নিয়ন্ত্রণ করে পুলিশ, রাজনীতিবিদ, সাংবাদিক পরিচয়ের কিছু লোকজন, নানা পরিচয়ের লোকজন, প্রভাবশালীরা এই বিষয়গুলো, এই চাঁদাবাজি বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। ফলে যখন যে ক্ষমতায় থাকে সেই ক্ষমতার ছত্রছায়ায় এইগুলো বাড়তে থাকে। এগুলি এমন না যে ক্ষমতাসীন দল একটা মানে জেনে শুনে অনুমোদন দেয়, তা না। ক্ষমতার বলয়ের ভিতরে বিভিন্ন ব্যক্তি অপকর্ম করতে থাকে। এখন রাজনৈতিক কর্তৃপক্ষ যদি সেগুলিকে প্রশ্রয় না দেয় তাহলে এটা বন্ধ হয়, আর যদি প্রশ্রয় দেয় তাহলে এগুলি চলতে থাকে। এখন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চাঁদাবাজির হাত থেকে বা চাঁদাবাজ এই বিষয়টার বিরুদ্ধে তার লাগাতার একটা লড়াই করতে হবে। এটা একদিনে নির্মূল হবে না, 2 দিনে নির্মূল হবে না। এটা লাগাতার একটা লড়াই, সংগ্রাম এবং অভিযানের মধ্য দিয়ে বিএনপি তার স্বচ্ছতা প্রমাণের জন্য তাকে প্রতিনিয়ত ব্যতিব্যস্ত থাকতে হবে। দর্শক।